শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলা লিংক এই ডে উইথ ফ্রেন্ডস অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে আমরা যারা এসেছি এখানে তাদেরকে আপনারা সকলেই চেনেন। বাংলাদেশের বিখ্যাত এবং মেধাবী গুণী শিল্পী সবাই। তো আমি যেহেতু সবার ছোট, আমি শাফিন ভাইকে অনুরোধ করব আজকে যারা আছে সবাইকে একটু পরিচয় করে দিতে। ধন্যবাদ পার্থ। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আশা করি সবাই ভালো সময় কাটাচ্ছেন। এটা একটা খুব স্পেশাল প্রোগ্রাম, এই যেখানে আমাদের বন্ধুবান্ধব সকলে একত্র হয়েছি আপনাদেরকে কিছু গান শোনাবো একসাথে। সেই উদ্দেশ্যে পরিচয় করিয়ে দেই। শুরু করব, আমার ডান দিকে রয়েছেন নকিব খান, আপনারা সকলে খুব ভালো করে চেনেন, ফ্রম রেনেসা ব্যান্ড। নকিবের পরে রয়েছে বা পাশে রয়েছে লাবুর রহমান ফ্রম ফিডব্যাক। ভালো তো না লাবু? সব ঠিকঠাক? থ্যাংক ইউ। ড্রামসে দেখতে পাচ্ছেন, আমরা সকলে একটু কম দেখতে পাচ্ছি, বাট আপনারা ভালো দেখতে পাচ্ছেন, টিপুকে দেখতে পাচ্ছেন আপনারা। ওয়ারফেজের টিপু অন ড্রামস। থ্যাংক ইউ। আর আমি তো এরপরে যার কথা বলবো তাকে আমি দেখতেই পাচ্ছি না, আমার পিছনে বসে আছেন হাবলু ভাই অন পারকাশন। অনেক লম্বা ইতিহাস সাথে নিয়ে উপস্থিত আছেন এখানে আজকে। চলতে চলতে অনেক কথা হবে, অনেক গল্প হবে, আমাদের ইতিহাস, আমাদের পথ চলার অনেক ঘটনা জানতে পারবেন আশা করি। এবং যিনি প্রোগ্রামটা শুরু করে দিয়েছিলেন, আপনাদের সামনে প্রথমে অনুষ্ঠানটা পরিচয় করিয়ে দিলেন, তিনি হচ্ছেন পার্থ বড়ুয়া ফ্রম সোলস। আমার তো এত কিছু বলতে হবে না, পার্থ বললেই চলবে। পার্থ ভালো তো? সব ঠিকঠাক? ভালো। আর আমি আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ। তো আমরা একটু গল্প গুজব করবো, একটু গান বাজনা করবো, গানে আসছি, কিন্তু তার আগে নকিবকে দিয়ে একটু শুরু করি যে বন্ধুত্বর সংজ্ঞাটা তোমার কাছে কি? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক ফ্রেন্ডশিপ ইজ? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমার কাছে বন্ধুত্ব এমন একটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে যার কোনো বিকল্প নাই। এবং বন্ধুত্ব, সত্যিকার অর্থে বন্ধু পাওয়া অনেক কিন্তু ভাগ্যের ব্যাপার, সত্যিকার অর্থে বন্ধু পাওয়া। এবং বন্ধুত্বের যে সংজ্ঞাটা আমি বলতে চাই, এটা শুধুমাত্র একটা লেভেলে না। বন্ধুত্ব হচ্ছে বাবা মার সাথে বন্ধুত্ব হতে পারে, সন্তানের সাথে বন্ধুত্ব হতে পারে, ভাই বোনের সাথে বন্ধুত্ব হতে পারে, আর ফ্রেন্ডস তো আছেই। এবং নানি, দাদা দাদি সবার সাথে বন্ধুত্ব হতে পারে। এবং আমার কাছে মনে হয় ফ্যামিলিটাকেই সবচেয়ে বড় বন্ধুর জায়গা বলে আমি মনে করি, প্রথমত। এবং দ্বিতীয়ত, বন্ধুত্ব শুরু হয় কিন্তু স্কুল থেকে, এবং ফ্যামিলির পরে কিন্তু স্কুল। আমরা যখন একেবারে প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন স্কুলে পড়ি, তখন থেকে কিন্তু বন্ধুত্ব শুরু হয়, কারণ তার আগে কিন্তু খুব ফ্যামিলির বাইরে খুব একটা যাওয়া হয় না। সো তখন থেকে বন্ধুত্বর ব্যাপারটা চলে আসে। কিন্তু তখন একটা মজার ব্যাপার, ছোটোবেলার যে বন্ধুত্বের কথা আমি বলতে চাই, যে একেবারে প্রাইমারি স্কুল থেকে, সেই বন্ধুত্বে কিন্তু কোনো রকম স্বার্থ নিয়ে কোনো কথা নাই, এবং সবাই সবার সাথে এমন বেশি জড়িয়ে যায়, এবং সবার কাছে মনে হয় এই ছাড়া এটাই আমার পরিবার, মানে পরিবারের বাইরে আরেকটা পরিবার, এরকম হয়ে যায়। এবং আরেকটা হচ্ছে যে স্কুলে যেটা সবচেয়ে আমরা এখন মিস করি, এখন বাচ্চাদের দেখি, আমাদের ছেলেমেয়েদের দেখি মিস করি, সেটা হচ্ছে খেলাধুলার একটা ব্যাপার থাকে, যেখানে সবাই মিলে খেলার মাঠে বন্ধু হয়, স্কুলের বাইরেও বন্ধু হয়। তারপর আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যেখানে আমরা আজকে আছি, মিউজিশিয়ানসরা, এবং ব্যান্ডে, যেহেতু আমরা সবাই ব্যান্ডের শিল্পী, ব্যান্ড কিন্তু বন্ধুত্বই আসলে। ব্যান্ড মানে একটা বন্ধুত্ব। কারণ একটা ব্যান্ডের যদি স্থায়ী হতে হয়, তাহলে প্রপার ফ্রেন্ডশিপ না থাকলে কিন্তু ব্যান্ডটা কখনো স্থায়ী হয় না। এবং ব্যান্ডের সবচেয়ে বেশি আমি বলবো যে সাকসেস ডিপেন্ড করে যত ভালো বন্ধুত্ব থাকে, তত তত বেশি। এবং বন্ধুত্বের কোনো স্বার্থপরতা নেই, কোনো স্বার্থ এখানে থাকবে না। কাজেই সেই সংজ্ঞা যদি আমি বলতে হয়, তাহলে অনেক কিছু বলে ফেললাম। সেখানে হয়তো গল্প আমরা শুনলাম যে নকিব কিন্তু একেবারে বিশালভাবে দর্শকদের সামনে তুলে ধরেছে যে বন্ধুত্ব কত বিশাল হতে পারে, বিষয়টা কত বড় হতে পারে। তো নকিব কিন্তু কাউকে বাদ রাখেনি, এর মধ্যে ফ্যামিলি, নানা নানি সহ। এবং আই এগ্রি,
আই এগ্রি যে বন্ধুত্ব সেখানে হতে পারে, অবশ্যই হতে পারে। এবং স্কুল জীবন থেকে আসল বন্ধুত্ব যেটাকে আমরা বুঝি সেটা শুরু বোধহয় স্কুল জীবন থেকে। নকিব, তুমি কাউকে আর কারো থেকে কিছু আমি শুনতে চাও? অ্যাকচুয়ালি একটু হাবলু ভাইয়ের দিকে যেতে চাই, কারণ আমাদের হ্যাঁ, সবচেয়ে নিশ্চয়ই। সিনিয়র উনি। হ্যাঁ। উনি সবচেয়ে বন্ধু বেশি দেখেছেন আমাদের থেকে, আমার মনে হয় একেবারে অনেক আগে থেকে। উনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শুরু করেন আপনি যদি কিছু বলেন অনেক প্রথমে। বন্ধু। অনেক ধন্যবাদ। বাংলা লিঙ্ক এ ডে উইথ ফ্রেন্ডস এখানে মানে যারা বসে আছে, এবং গান তো সবারই শোনা হচ্ছে সব সময়, কিন্তু কিছু কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা, যেগুলি আমরা কিন্তু আমাদের একটা সৌভাগ্য, ব্যান্ড আর বন্ধু দুইটা কিন্তু একসাথে জড়িয়ে আছে। কারণ এই নকিবের একটা কথাই শুনলাম, আর তার আগে আমি একটা ছোট্ট কথা দিয়ে শুরু করব। এটা আগস্ট মাস, এটা মানে আমাদের শোকের একটা বিরাট ব্যাপার। কারণ এই জন্যই টানছি, এই আমি যেটা মনে করি এই শোকের মাসের দিনে আমরা একত্রিত হয়েছি, এবং হয়তো আমাকে হয়তো বলা হবে একটা গান করার জন্য, আমি হয়তো গানটা গাবো, কিন্তু এইটার একটা লিঙ্ক আপ আছে। লিঙ্ক আপটা এই জন্য বলছি যে অনেক ফ্রেন্ড আছে আমাদের যারা বিদেশে আছে, অনেকে চলে গেছে। আমাদের বন্ধুত্বটা কিন্তু ঠিক ওরকমই, আমরা সব খুব ট্যালেন্ট ছেলেপেলেদেরকে নিয়ে কিন্তু এই ব্যান্ডের সৃষ্টি হয় সব সময়। আগে আমি 72-তে যাদেরকে দেখেছি, কেউ নটরডামের শিক্ষিত এবং মার্জিত ছেলেপেলেরাই কিন্তু ওই সময় মিউজিক করতো। আর আমার কথা যদি বলি আমি, যে এই একটা ব্যান্ডের সাথে আমি জড়িত ছিলাম যেটা স্পন্দন ছিল। তো স্পন্দনের কিন্তু উদ্যোক্তা ছিল আমাদের শেখ কামাল। গতকাল তার জন্মদিন ছিল, কিন্তু শোকের মাসে জন্মদিন পালন হয়েছে আবাহনী মাঠে। আমি ফিরোজ শাহীকে মনে করতে চাই আমার বন্ধু, আমি ফেরদৌস ওয়াহিদকে মনে করতে চাই আমার বন্ধু, ল্যারি, মুসা, সাইদুল, হ্যাঁ, অনেক হ্যাপি, লাকি ভাই, আর কি বলবো, অনেকের মানে অনেককে মনে পড়ছে, কারণ যেহেতু একসাথে মিউজিক করেছি। মিউজিকের যারা ব্যান্ডের সমস্ত বাবু, মানে অনেক আছে, অনেক 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 ব্যান্ডের ছেলেপেলে, সবাইকে এই বন্ধুর দিনে আমিও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর এখানে কি বলবো, শাফিন, আমিন শাফিন তো মানে বহুদিন ধরে আছে। আর আমার সৌভাগ্য হয়েছিল যে ওদের মার সাথে আমার পারফরমেন্স করা। উনি একজন বড় শিল্পী ছিল। পার্থ তো ট্যালেন্ট ছেলে, পার্থর গানও আমার খুব ভালো লাগে। লাবুর কথা আমি বললাম না, একটু বলি। লাবু অনেক দিন ধরে মিউজিক ফিডব্যাকের, টিপু ইজ দ্য ভেরি গুড ড্রামার, নাম করা ব্যান্ড। আমরা একটু শাফিন ভাই থেকে শুনি। হ্যাঁ, তারপরে ব্যাপারটা যদি নকিব আছে, শাফিন তো আসবেই অটোমেটিকলি। আচ্ছা শাফিন ভাই, আমি আপনাকে একটা কোশ্চেন করতে পারি? হুম। বন্ধুত্ব নিয়ে যখন কথাই হলো, নকিব ভাই বললো যে ব্যান্ড, বন্ধুত্ব ছাড়া ব্যান্ড হয় না। আপনি একজন একটা বাংলাদেশের উন্নত একটা ব্যান্ডের আপনি লিড ভোকালিস্ট। বন্ধুত্ব ব্যান্ড, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যান্ড, অনেক জায়গায় ব্যান্ডটা ভাঙে কেন? বন্ধুত্ব যদি সেরকম স্ট্রং একটা ইয়ে হতো, তাহলে ব্যান্ডগুলি ভাঙে কেন? সেখানে সবার একটা বেসিক অনুযোগ থাকে, যে গান গায় সে সবচেয়ে বেশি ফোকাসে থাকে। সুতরাং তার সাথে যারা বাজাচ্ছে তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এখন টিপুও বাজায়, ইজ এ মিউজিশিয়ান, অনেকদিন ধরে ওর ব্যান্ড চালাচ্ছে। লাবু ভাই অনেকদিন ধরে, কারণ টিপু আর লাবুয়ের কথা বললাম এই কারণে, কারণ ওরা দুজন দে আর নট সিঙ্গার। নিজের ব্যাপারে আমি বললাম না, তা আপনি তো গান করেন। এটা কি আসলে কতটুকু, এটা যে মানুষ বলে এটা কতটুকু জাস্টিফাইড? দেখো, মানুষের ভালোবাসা, ভালো লাগাটা তাদের হাতে। শ্রোতা, ভক্তদের, তাদের পছন্দের মানুষ রয়েছে এই প্রতিটা ব্যান্ডে। কিন্তু ম্যাচিওরড ব্যান্ড যারা অনেকটা পথ পার হয়ে এসছে, এই বিষয়টা তাদের কাছে, সেই ব্যান্ডগুলির মধ্যে আমার দৃঢ় বিশ্বাস, সেই ব্যান্ডগুলির মধ্যে এটা খুব একটা সমস্যা নয়। কারণ যদি তুমি অনেকটা পথ পার হয়ে আসো একটা টিম হিসাবে, এক বাঞ্চ অফ মিউজিশিয়ান নিয়ে, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিট হয়ে গেছে যে কার রোলটা কী। এবং একটা ম্যাচিওরড ব্যান্ড, ম্যাচিওরড কথাটা আমি বলছি এই জন্য যে ভিতরের যে পরিবেশটা বা ভিতরের যে আন্ডারস্ট্যান্ডিংটা, 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক,
সেই আন্ডারস্ট্যান্ডিংটা যখন পরিষ্কার প্রত্যেকের রোলটা কি, তাহলে প্রতিটা সদস্য প্রতিটা মেম্বারই কিন্তু খুব নিশ্চিন্তে থাকার কথা যে আমারও তো একটা কন্ট্রিবিউশন আছে, আমার জায়গা ওইটা। প্রত্যেকের ওটা কিন্তু identify কিছু করে নেয় কিছু স্কিল automatically। আছে। যেমন সে একজন আহ, শুধু গিটার বাজায়, কিন্তু তার এমন কিছু নলেজ থাকতে পারে, স্কিল থাকতে পারে, লেটস সে রেকর্ডিংয়ের ব্যাপারে টেকনিক্যাল নলেজ খুব হাই, সেটাও কিন্তু বিরাট একটা কন্ট্রিবিউশন। সুতরাং ম্যাচিওর ব্যান্ডগুলিতে কে গান গাইলো, ইট ইজ ব্যান্ডের ভিতরে বড় কোনো বিষয় না, কিন্তু ভক্তদের কাছে একটা বড় বিষয় হতে পারে। কারণ আলটিমেটলি দেখো, যেভাবে আমরা যাই করি না কেন, গানটা কিন্তু মুখ্য বিষয়, গানটাই মানুষ শোনে। আমরা মিউজিশিয়ান হিসেবে টেকনিক্যাল অনেক কিছু আলাপ করতে পারি, সাধারণ মানুষের কাছে গানটা শোনে তারা। পিছনে রেকর্ডিং কেমন হলো, প্রোডাকশন কেমন হলো, এগুলি কিন্তু অতটা বাছবিচার করে না, যার কারণে তাদের কাছে ওই সম্পর্কটা গায়কের সাথে, আই থিঙ্ক উইথ দ্য সিঙ্গার, ভক্তদের রিলেশনশিপটা একটু স্ট্রং হয়, একটু বেশি হয়। বাট এগেন ম্যাচিওর মিউজিশিয়ানস হলে এখানে ইট শুড নট বি আ আমি প্রবলেম। একটু অ্যাড করতে চাই। আমরা একটু গানে যাই, গানের পরে এসে আমরা এই বিষয়টা এই বিষয়ে শুনবো। আবার আলাপ করবো। আমি লাবু ভাই থেকে এই বিষয়টা শুনবো, কারণ শাফিন ভাই আর আমার অবস্থানটা এক জায়গায়, এবং এটা আমি লাবু বলতে ভাই পারি, হ্যাঁ, এবং হ্যাঁ। টিপুর Okay, অবস্থানটা অন্য okay, জায়গায়। হ্যাঁ। আমরা একটা গানে আসছি, গানের পরে আমরা এই জিনিসটা শুনবো। নিশ্চয়ই। এবং আমার মনে হয় আমরা প্রথম গানটি করব আমাদের সবচেয়ে সিনিয়র ভাই আছেন হাবলু ভাইকে দিয়ে। আমরা Okay. সবাই মিলে একসাথে গানটি করবো, এবং গানটি একটা ঐতিহাসিক ব্যাপার আছে। গানটি লিখেছিলেন এবং শুরু করেছিলেন আমাদের নাসির আহমেদ। শ্রদ্ধেয় নাসির আহমেদ অপু ভাই, যিনি স্পন্দন ব্যান্ডে ছিলেন এবং আরও অনেক ভালো মিউজিশিয়ান ছিলেন। এবং ঐতিহাসিক একটি গান, যে গানটি প্রভুকে নিয়ে। আমি যেটা শুরু করেছিলাম বন্ধুত্বের সংজ্ঞা দিয়ে, প্রভুর সাথে কিন্তু বন্ধুত্ব হতে পারে, Yes. প্রভু কিন্তু আমাদের একটা বন্ধু হতে পারে। কাজে সেটা সেই জন্য আমি বলছি এই গানটা দিয়ে আমরা শুরু করি বন্ধুত্ব দিবসে। Thank
শান্তি রয়েছে। হে প্রভু দেখা দাও, জানি আমি একদিন দেখা পাবো। হে প্রভু দেখা দাও, জানি আমি একদিন দেখা পাবো। গানটা আসলে অনেক মেমোরি আছে গানটার সাথে। অনেক এই অনেক গা- বেশি আসলে এই স্মৃতি। গানটার ভালো সাথে ভাইকে একটু বলি, আমরা যখন শুরু করেছিলাম, মানে বয়স যখন 18-19 এরকম বা 17-18 ওই টাইমে পুরো দিন কাটিয়ে দিতাম এই গানগুলি অ্যাকুস্টিক গিটারে ফ্লোরে বসে গোল করে বসে। অনেক অনেক সম্ভবত 1000 বার হয়তো গাওয়া হয়েছে এগুলি। তো অপুর অনেক মেমোরি আছে এই অপুর গানটার অনেক সাথে। সুন্দর সুন্দর সৃষ্টি, আর এটা তো স্পন্দনের গান। হ্যাঁ, মানে এই সুন্দর গানটা সুন্দর না গাইলে যে পারতো না এই গানটা তাকে আমরা তো আমাদের কাছে ভিড়তে দিতাম না, সোজা কথা। জিনিসগুলো এরকম ছিল। হ্যাঁ, এই সত্যি গানগুলো কথা। এত বেশি ছিল। এখন বোধহয় এই গানগুলি খুব কম শোনা হয়। ছেলে এখনকার জেনারেশন শুড লিসেন টু দিস কাইন্ড অফ মিউজিক। কি বলছিলে জানো তুমি? গানে গানে যাব। হ্যাঁ, কি বলছিলে? গানে যাই, কারণ আমাদের অনুষ্ঠানে তো একটা সময়ের Okay. একটা লিমিটও আছে। তাহলে শামিম ভাই, আমরা কি কথা বেশি বলে ফেলেছি অলরেডি? বন্ধুত্ব যখন কথা তো অসুবিধা কি? বলতেই হবে। বোধহয়। বন্ধুদের পেয়েছি অনেকদিন পর একসাথে। হ্যাঁ, তো আমরা একটা গানের পরে আমরা ঠিক আছে, আবার okay. কথায় যাই। নিশ্চয়ই। কে কি তাহলে কোথায়? তুমি গাও। কে কি শাফিন, শাফিন কোথায় এখন। কি গান চলেন, বলো, কে করবে এখন? বন্ধু বন্ধু আপনি নিয়ে করবেন। একটা গান ও। করো। আহ, শামিম ভাই, সৌভাগ্যক্রমে হ্যাঁ। বন্ধুদেরকে নিয়ে একটা গান রেকর্ড করা ছিল, বন্ধু তোমায় মনে পড়ে। হুম। কোনো একটা মিক্সড অ্যালবামে অথবা বেস্ট অফ শাফিন আহমেদ, ঠিক মনে নেই। অ্যাপ্রোপ্রিয়েট দিন, এই দিনে এই গানটা করতেই পারি, হ্যাঁ। যদিও লাইভ করাই হয় না, বাট আমরা সকলেই এখানে বোধহয় ম্যানেজ করতে পারবো ভালো করে। Right. লেটস গিভ তো ইট শুরু আ করি। ট্রাই। চলো আমরা আমরা এখন বন্ধুরা মিলে সেই গানটা ট্রাই করব। হুম। বন্ধু তোমায় মনে পড়ে, নীল আকাশে পানে চেয়ে, শুভ্র মেঘের মিলন মেলা, চাঁদের লুকোচুরি খেলা। বন্ধু তোমায় মনে পড়ে, নীল আকাশে পানে চেয়ে, শুভ্র মেঘের মিলন মেলায়, চাঁদের লুকোচুরি খেলা। বন্ধু তোমায় পড়ে মনে, সন্ধ্যা নদীর তীরে বসে, রূপালী ঢেউয়ের খেলা দেখে, সোনালি স্মৃতির মন্থনে, বন্ধু আমার। ঘরের কোণে শিউলি গাছে, যখন দোয়েল উদাস হয়ে শীষ দিয়ে যায় আপন মনে, তখন তোমায় পড়ে মনে। বন্ধু তোমায় মনে পড়ে, নীল আকাশে পানে চেয়ে, শুভ্র
নীলাকাশের পানে চেয়ে শুভ্র মেঘের মিলন মেলায় চাঁদের লুকোচুরি খেলায় সকাল দুপুর সন্ধ্যার আগে সকল কাজের অবসরে আবেগী মনে গহীন কোণে বন্ধু তোমায় পড়ে মনে বন্ধু তোমায় মনে পড়ে নীলাকাশের পানে চেয়ে শুভ্র মেঘের মিলন মেলায় চাঁদের লুকোচুরি খেলায় বন্ধু তোমায় মনে পড়ে নীলাকাশের পানে চেয়ে শুভ্র মেঘের মিলন মেলায় চাঁদের লুকোচুরি খেলায় বন্ধু তোমায় পড়ে মনে সন্ধ্যা নদী তীরে বসে রূপালি ঢেউয়ের খেলা দেখে সোনালি স্মৃতি রোমন্থনে বন্ধু আমার নাইস সত্যি সত্যি আমরা- অনেক বন্ধুদের কথাই মনে পড়ে যাচ্ছে এখন হ্যাঁ একটা দিন রিহার্সাল, কিন্তু এটা দর্শকদের জন্য বলে রাখি, আমরা একটা দিন রিহার্সাল করতে পেরেছি, তাও আর শাফিন খুব ভাইয়ের কম সাথে সময়। এনিওয়ে আমি একটা কথা বলি এখানে, আমি শাফিন ভাইয়ের সাথে জীবনে প্রথম বাজাচ্ছি। আর শাফিন ভাইরা হচ্ছে আমরা যখন গান বাজনা শুরু করছি তখন শাফিন ভাইরা কিন্তু আমাদের কাছে একেবারে সেই রকম জায়গায় ছিল, আমরা রীতিমতো আমরা ওয়ার্শিপ করতাম। শাফিন ভাই, হামিন ভাই, তারপরে নকিব ভাই, বাচ্চু ভাই, মাকসুদ ভাই, আমার মাকসুদ ভাইয়ের কথা বলতে, কারণ আমাদের কাছে একেবারেই আমরা ওয়ার্শিপ করতাম কিন্তু। তো শাফিন ভাই আপনার থ্যাংক সাথে ইউ পার্থ। এই কথাগুলো অনেকে আমাদের মিউজিক সার্কেলে অনেকেই খোলামেলা বলে না, কিন্তু আসলে আমাদের সকলেরই কিন্তু পছন্দের ব্যান্ড আছে, পছন্দের আর্টিস্ট রয়েছে। আমরা কথা বলার সুযোগ পাই না, বলার সুযোগ পাই না, হয়তো বলা হয় না, কিন্তু পার্থ যেভাবে আজকে খুব ওপেনলি বললো, থ্যাংক ইউ, মানে এটা কিন্তু মনের কথা। হ্যাঁ, এবং আজকে যেহেতু আমরা বন্ধুরা একত্র হয়েছি, গানটা একবার রিহার্সাল করেও জিনিসটা ভালোভাবে বের হয়ে এসছে, কারণ একে অপরের ফিলিংসটা হয়তো মোটামুটি, গানের হ্যাঁ, ফিলিংসটা সবাই বুঝতে বুঝতে পারছি। পারছি সো ইট কেম আউট নাইস, থ্যাংক ইউ। একটা ব্যাপার হচ্ছে ব্যান্ড আসলে এটা টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্ক কিন্তু একটা বন্ধুত্বের একটা বড় অনেক বিশাল ব্যাপার। এবং ব্যান্ডে একটা গান লেখা থেকে শুরু করে গাওয়া বাজানো সবকিছু মিলেই কিন্তু একটা ব্যান্ড হয়। Exactly. কাজে সেখানে সবচেয়ে বড় ফ্রেন্ডশিপের জায়গাটা কিন্তু ব্যান্ড। এখানে আমি একটা জিনিস বলি যেহেতু বন্ধু নিয়ে আচ্ছা যেহেতু আমরা বন্ধু নিয়ে কথা বলছি, আমার মনে হয় একটা সেক্টরকে আমরা বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে ছোটবেলার বন্ধু। সেখানে কোনো বয়স নাই, কিন্তু যাদের সাথে বড় হয়েছি আমি তাদেরকে ভুলতে পারবো না। অবশ্যই দে আর পার্ট অফ মাই লাইফ, এখনো দে আর পার্ট অফ মাই লাইফ। উই হ্যাং অ্যারাউন্ড সামটাইমস। ছোটবেলার বন্ধু, স্কুলের বন্ধু, তারপর পাড়ার বন্ধু যারা আর কি, তাদের কথা নিশ্চয়ই তোমরা ভুলতে পারবে না। ইউ হ্যাভ টু গো অ্যালং উইথ দ্যাম এভরি পার্ট অফ ইয়োর লাইফ। যেখানেই যাও, যদি ছোটবেলার কোনো পাড়ার কোনো বন্ধুর সাথে দেখা হয়, দ্য ফিলিং ইজ টোটালি ডিফারেন্ট, Very মানে true, very true. অদ্ভুত একটা অনুভূতি হয়।
এবং সময় দিনটাই ভালো হয়ে যায় অনেক সময়। আজকে যেরকম আমার দিনটা খুব সুন্দরভাবে ভালো মানে একটা বিউটিফুল সময় কেটেছে আজকে, কারণ শুরু হয়েছে এক বন্ধুর সাথে কথা বলে। সে একটা জাস্ট মেসেজ করেছে আমাকে, ভেরি ওল্ড ফ্রেন্ড, মানে স্বাধীনতার যুদ্ধের সময় আমি তখন অনেক ছোট, আমরা দুজন একসঙ্গে সাইকেলে ঘুরে বেড়াতাম ওই সময়। আমি ওর সাইকেল ছিল, আমি ওর সাথে চড়ে বেড়াতাম। ওনাকে আমাদের পক্ষ থেকে বন্ধু দিবসের শুভেচ্ছা। Yes, বন্ধু দিবসের শুভেচ্ছা। আমার সব বন্ধুদেরকে আমি আজকে স্মরণ করছি। আর প্রথমে শুরুতে আমি আপনাদেরকে বন্ধু দিবসের শুভেচ্ছা জানাতে ভুলে গেছিলাম, যদিও সেটা শাফিন ভাই করেছে, ওটার জন্য দুঃখিত। বন্ধু দিবসের শুভেচ্ছা। তারপরে যে প্রসঙ্গটা আমরা রেখে গেছিলাম শাফিন ভাইয়ের সাথে কথাতে, যে একজন সিঙ্গার ফোকাসড বেশি হয়, এই জন্য বন্ধুত্বটা তখন কোথায় যায়। এবার আমি টিপুকে জিজ্ঞেস করবো। শাফিন ভাই তো অলরেডি অ্যান্সার দিয়েছে। প্রথমে সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। তার আগে টিপু একটু করে তুই বল, যে তুই কতদিন ধরে এই কাজটা এই ব্যান্ডের সাথে নিয়ে ফাইট করছিস এই ইউনাইটেড রাখার জন্য, সেটা একটু আগে মানুষ জানা উচিত। ইটস এ লং টাইম। না, অনেক বছর, আসলে অনেক বছর, প্রায় 34-35 বছর হবে। অনেক বছর ধরে করছি। আসলে এতদূর যে এসছি বা করছি, কাজ করছি, ফ্যামিলি তো আছেই, বন্ধুদের অবদান অনেক আছে, এটা কখনোই আমরা অস্বীকার করতে পারবো না। বন্ধুদের অবদান অনেক আছে। যখনই ধরেন প্র্যাকটিস করে বাসায় যেতে পারছি না, বন্ধুদের বাসায় চলে যাচ্ছি, ওইখানে রাত্রে থাকতেছি, বা ওইখানে আবার গান শুরু হয়ে গেল, অনেক কিছু এরকম হয়েছে। মানে বন্ধুদের সাপোর্টটা আমাদের জীবনে, আমাদের মিউজিশিয়ানদের জীবনে অনেক বড় একটা বিষয়। এই যে যখন যে ব্যান্ডে যখন এই ঝামেলাটা হয়, মানে তখন বন্ধুত্বটা কোথায় যায়? না, নকিব ভাই প্রথমে বলেছে, এবং এটা আমি বলবো, ব্যান্ডটা কিন্তু যদি বন্ধুত্ব না থাকে তাহলে ব্যান্ড কিন্তু ওইভাবে মানে আগাতে পারে না, সাথে কেমিস্ট্রিটা থাকতে হয়, খুব জরুরি এটা। হ্যাঁ, আমাদের ওয়ারফেজে যেটা আমরা যেটা সবসময় চিন্তা করে এসেছি, আমাদের ফিলোসফি, আমরা গানও একটা ইনস্ট্রুমেন্টস, আমাদের গিটার, বেস, ড্রামস, কিবোর্ড সবই আছে, প্লাস ভয়েসটাও। সো ওইভাবে আমরা জিনিসটা সবসময় যেই কাজ করেছে না করেছে ব্যাপারটা বলেছি, ফোকাস করেছি, এবং বলেছি আমাদের ব্যান্ডে প্রতিটা পার্টের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, এবং প্রতিটার মানে ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। সো ভয়েসও যেমন গুরুত্বপূর্ণ, মিউজিকও। কিন্তু অবশ্যই শাফিন ভাই যেটা বলেছে, এবং আপনারাও একমত, আমিও একমত, হ্যাঁ, ফ্যানরা, অডিয়েন্স লিসনাররা অফকোর্স ভোকালিস্টকে একটু বেশি কি বলে প্রেফার করে, বা অনেক বেশি ফ্যান হয়। হ্যাঁ, ফ্যান, হ্যাঁ, এটা অবশ্যই, এটা পৃথিবী জুড়ে, এটা নিয়ে কিছু বলার নেই। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো হয় না। দুইটা বোনাস থাকে, একটা ব্যান্ডে থাকে, আবার এমনি ব্যান্ড ছাড়াও থাকে। আমি তো চয়েসটা ভক্তদের হাতে দিয়ে দিয়েছি, আমি তো ঠিক না, দুইটা বোনাসই পাওয়া যাচ্ছে। আমার একটা ছোট্ট একটা লাইন বলি আমি তোমাকে, বন্ধু হতে কিন্তু চেয়েছিলাম, পরে লাস্টে শত্রু বলে গণ্য হলো। না, দেখো, এই বন্ধু দিবসে তোমরা কিন্তু এখন ভোকালিস্টদের, সিঙ্গারদেরকে কোণঠাসা করো না। আমরা টিপু যেটা আমি ব্যান্ড করতে গিয়ে আমি যা জীবনে দেখেছি এই জিনিসটা, তো এটা একটু নিজে তো অনেক দুঃখ ভ্রান্ত, মানে অনেক দুঃখ আছে কিন্তু এইসব ব্যাপারে। আমি দেখেছি যে মানে কোথায় তখন বন্ধুত্ব, কোথায় কি চলে গেল। এই জন্য জিজ্ঞেস করলাম যে তুই তো অনেকদিন এই ধরনের অনেক ক্ষেত্রে এগুলো হয়, একেবারে হয় না তা না, হয়, অবশ্যই হয়। বন্ধু তো আসলে পাওয়া যায় না, তবে বন্ধুত্ব জিনিসটা, হ্যাঁ, বন্ধুত্ব কখনোই যায় না। আমি মনে করি যে আমি যত ব্যান্ড করেছি এই পর্যন্ত, আমি প্রচুর ব্যান্ড করেছি, তো এখন পর্যন্ত যত জনের সাথে আমি ব্যান্ড করেছি, স্টিল উই আর গুড ফ্রেন্ডস। হয়তো একসাথে কাজ করছি না, বাট স্টিল উই আর ভেরি গুড ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে, এটা শাফিন ভাই বললো যে এটা ব্যাপারটা নিয়ে আর কথা না বলতে আমরা গানে যাই আমরা লাবু ভাই একটা গান শুনে ফেলি এখন। ও আচ্ছা, ঠিক আছে। আমি বন্ধু দিবসে তাহলে বন্ধুরা মিলে যে গানটা করেছি, সেই গানটা আমার বন্ধুরা সবাই যে গানটা সবচেয়ে বেশি পছন্দ করে, তাদের জন্য আমি এই গানটা করব। বন্ধুরা যেগুলো শুনে আসছে, এক্স্যাক্টলি। এবং আমার বন্ধুরা এই গানটা খুব পছন্দ করে। আমি জানালা গানটা করি। জানালা, হ্যাঁ, খুব সুন্দর গান। হ্যাঁ হ্যাঁ, কেন খুলেছ তোমার জানা
কেন দু চোখে আলোর ইশারা, কেন অধরে হাসির ফোয়ারা যে, বুঝিয়ে আমাকে বলো না, আমি জানলে সে কথা যাব না, না ফিরে যাব না। ফুল যদি আনি রাশি রাশি, তুমি কি নেবে না তা? মুখে প্রতিবাদ চোখে হাসি, জানিয়ে ছাড়ো না তা। ফুল যদি আনি রাশি রাশি, তুমি কি নেবে না তা? মুখে প্রতিবাদ চোখে হাসি, জানিয়ে চলো না তা। চলে এসো কাছে, সব দ্বিধা মুছে এসো না। কেন ভুলেছো তোমার জানা না, কেন তাকিয়ে রয়েছো জানি না তো। মনে যে কি আছে বলো না, আমি না জেনে সে কথা যাব না, না ফিরে যাব না। কেন দু চোখে আলোর ইশারা, কেন অধরে হাসির ফোয়ারা যে, বুঝিয়ে আমাকে বলো না, আমি না জেনে সে কথা যাব না, না ফিরে যাব না। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, অনেকদিন পর গানটা করলাম। হ্যাঁ অনেকদিন পর। এটা এককালে কিন্তু অনেক বাজিয়েছিল ও ভাই, তাই আপনাদের আগোচরে যাবতীয় অনুষ্ঠানে, জানালা জানালা। হ্যাঁ, যাওয়া- তখন তো একেবারে ওই গানগুলি যখন বেরোলো তখন তো আমরা সবাই মতো স্টার্ট করেছি। আমাদের গানে একদম অনেকগুলি লিস্ট ছিল, তার মধ্যে এইটা, তারপরে মাঝি, তারপরে মৌসুমী। স্যার ছিল, ভালো লাগে জ্যোৎস্না রাতে, ও নদীরে। কিছু গান আছে ওগুলো শুধু মন ভোলা ছুঁয়েছে। যাবে হ্যাঁ। না। মানে আমরা তখন তো ওইগুলি বাজাতাম, ওইগুলি বাজিয়ে বাজিয়ে তো তারপর আমরা আমাদের শুরুটা আর কি। আর চিটাগংয়ে তো যেটা হয় বিয়ে বাড়ি থেকে স্টার্ট হয়। তাই না? হ্যাঁ এখন দেখলাম ইদানিং উদাসী গানটা খুব বাজে হ্যাঁ, উদয়সী তখন আমরা করতাম, আমরা তিন চারটা গান করতাম, মৌসুমী করতাম। হ্যাঁ, তারপরে আপনার ওই ওই বাজানো নিয়ে অনেক ঝামেলা হয়েছে, ওটা চেষ্টা করলাম, অনেক তলের জন্য চেষ্টা করে, তখন পারিনি। ওই যে গধূলি। ও আচ্ছা। গধূলি, হ্যাঁ। হ্যাঁ, তখন বলতাম আর কি। তখন আসলে মানে এরকম ভাবে গিটারের এটা ওরকম প্রচলন হয়নি। এখন তো আগে তো গিটার নিয়ে বেরোলে বলতো যে এটা কিরকম হারমোনিয়াম, এখন প্রতি ঘরে ঘরে গিটার আছে। দ্যাটস ভেরি নাইস। মানে আমাদের অনেক আমি শুরুতে কিন্তু একটা কথা বলছিলাম, শুরুতে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলাম এই জন্যই, আসলে 70s সময় আমি বললাম না যে ও তখনই সৃষ্টি হয়েছিল অনেক বিউটিফুল সমস্ত মানে ইয়েরা। এখন সবার কাছেই ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আরেকটু পরিচ্ছন্ন, আরেকটু সুন্দর। না, আমাদের দেশে একটাই সমস্যা, আরেকটু ইনস্টিটিউশন নাই তো practice, ওরকম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। এটা it's মারাত্মক, very important, কারণ right? It's very important. একটা গিটার কিংবা একটা অ্যাম্পলিফায়ার একটা পাওয়া দুষ্কর ছিল, মারাত্মক। দুষ্কর মানে 70s, তখনকার 80s কথা সময়। মনে হইলো, আমার মনে হয় যে কত যে শখ খেয়েছি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি একটু পার্থর কাছে জানতে চাই। পার্থ কিন্তু আমরা সবাই মিউজিক করি, পার্থ মিউজিক করে, বাট পার্থ তার বাইরেও কিন্তু আবার নাটক করে। ও আচ্ছা আচ্ছা। এখন বন্ধুত্ব, নাটকের ক্ষেত্রে বন্ধুত্ব আবার কিরকম? আমরা তো ব্যান্ডের কথা বলেছি, আমাদের একরকম বন্ধুত্ব আছে। ওই জায়গাটা আমি যদি কখনো নাটক করতে না যেতাম, আমি কখনোই বুঝতে পারতাম না যে নাটক, যারা আর্টিস্ট নাটকের ওই প্রফেশনটায়, ওটা কিন্তু অনেক কষ্টের, অনেক ফিজিক্যালি হ্যাজার্ড হয় কিন্তু। মানে সকাল 8টায় কল থাকে, তো সারাদিন সে 8টায় যেতে হলে তার 6টায় উঠতেই হয়, রাত্রে 10টা 11টা 12টা 1টা পর্যন্ত শুটিং করে, তারপরের দিন আবার সেম। এবং এটা কিন্তু ডে বা প্রতিদিন কিন্তু আপনি এটা করতে পারাটা খুব ডিফিকাল্ট। এটা সাংঘাতিক করা কিন্তু কষ্ট করে। এবং যে রেমুনারেশনের ব্যাপারে আমাদের বাংলাদেশ সব ক্ষেত্রেই তো একটা, আমরা তো একটা
সুবিধাজনক অবস্থায় নেই, কিন্তু তারপরে ওই জায়গাটার রেমুনেশনটা অনেক কম, মানে যে হারে মানে যেরকম পরিশ্রমটা হয় সেই জায়গা কিন্তু থেকে কিন্তু পার্থর অ্যাক্টিং কিন্তু বেশ হ্যাঁ হচ্ছে কিন্তু আজকাল, মানে স্পেশালি একটা চিটাগনিয়ান জায়গায় নাটক পৌঁছে গেছে খুবই পার্থ, যেখানে পপুলার। আমার মনে হয় এখন কারণ শাফিন ভাই তো কাজ করেছে। স্ক্রিনে দেখলে সবাই আটকে থাকে পার্থকে দেখলে। না, যেটা কিন্তু হয়েছে আমি করেছি, কিন্তু আই ফুললি এগ্রি উইথ ইউ যে পরিমাণ সময় লাগে সেই তুলনায়, মানে আমরা হয়তো অনেকেই হয়তো চিন্তা করবে যে এতটা সময় আদৌ দেওয়া সম্ভব কিনা একটা নাটকের পিছনে। এটা আর ঠিক এমনি না। সারা আসলে দুনিয়াতে এই একটা এখন কথা সারা দুনিয়াতে কিন্তু তোমার ফুটবল প্লেয়াররা যখন ছেড়ে দেয় তারা কিন্তু অনেকে মানে গান গাচ্ছে প্রফেশনালি, অনেক মানে না ওইটা সারা- ওয়ার্কাহলিক আর আর গেলে আমার পরে যে আর- ব্যাপারটা হয়েছে, আমি সবসময় আমার ভাগ্য হয়েছে, আমি সবসময় একেবারেই বাংলাদেশের প্রথম সারির উল্টাটা চিত্রনাট্য পেয়েছি, আচ্ছা আচ্ছা প্রথম সারির ডিওপি পেয়েছি, প্রথম সারির অভিনেত্রী, যা আমার কো আর্টিস্ট, সবসময় সব ভালো প্রোডাকশন, ভালো বাজেটের প্রোডাকশন। তো ওই নাটকটা আসলে যদি ডোবে কোনো কারণে, সেটা আমার কারণে ছাড়া ডোবার কোনো চান্স নেই, কারণ দে আর সো প্রফেশনাল। তো মোটামুটি ওদের চাপে, ওদের হাওয়ায় কোনো ওতে পার হয়ে না গেছে। না, তোমার কাজও খুব ভালো হচ্ছে, এবং পার্থ যে কষ্ট করে এই সময়টা বের করে মিউজিকের পাশাপাশি, দুদিকে এত ব্যস্ত, মিউজিকে তো ব্যস্তই, তারপরেও যেটা করে তার মানে ও কিন্তু অনেক পরিশ্রম করছে। এটা না True, অবশ্যই very true. না, এখানে পার্থদের সাথে আরেকটা কথা বলি। প্রথমে বলে যে এটা ব্যাপারটা অনেক কষ্টের। আসলে দেখেন, আমরা একটু নিজেরাই চিন্তা করি, আমরা কষ্ট বলেই আমরা কিন্তু মিউজিক ভিডিও অনেক কম করি। মিউজিক ভিডিও কিন্তু করাই হয় না আমাদের, ভীষণ কষ্টের কিন্তু। মানে খুব কষ্টে আমাদের মেম্বারদেরকে তো আনাই যায় না ভিডিওর জন্য। টাইম ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, আমরা একটা গানে এখন যাই। গান আমাদের শুনবো। হ্যাঁ, পার্থ পার্থদের একটা গান হয়ে যাক। এবার পার্থ এই গানটি, তোমার একটা বন্ধু একটা গান ছিল খুবই সুন্দর এবং আচ্ছা, আমার এই খুব প্রিয় এই গানের গানটা। ঘটনা বলি আজকে। হ্যাঁ। এটা একটা দৈনিকও বেরিয়েছে। এই গানটা যখন রেকর্ডিং করে আমি বের হই, তখন ডিজিটনে আমি যখন বের হই তখন মানব ভাই সামনে দাঁড়িয়েছিল। কি করলি? তাহলে যে এরকমটা গান করলাম। তখন আমরা কিবোর্ড বাজতাম। তখন মান ভাই বললো যে তুই এগুলি সব বাদ দে। মান ভাই তো কথা বলে এইভাবে, সব বাদ দে, এগুলি হবে না তোর দ্বারা, তুই এইটাই পারবি, এই গান পারবি, গান টিউন করে গানই কর তুই। আচ্ছা এই গানটার কথাই বলছি। আর এই গানটা যে লিখেছে সে, তোর নাম হচ্ছে বেলনুর। তোকে ও একদিন গান বেরোনো অনেকদিন পর রাস্তায় দেখা, আমি বললাম যে কেমন আছো? হ্যাঁ, বলছে আপনি আসলে যে গানটা করেছেন না, ওই গানটা হয়নি, আপনাকে আর কোনো আমি লিরিক দিব না। ভেরি ইন্টারেস্টিং। এবং তারপর থেকে ওর সাথে আমার আজ পর্যন্ত এখন তার একটা মাত্রই গান লেখা ইন্ডাস্ট্রিতে এসে, আর ও কখনো কি গান দেশে লেখেনি। আছে না? জানি না, কোনো যোগাযোগ নেই। আচ্ছা, কোনো যোগাযোগ নেই। না। ও মাই গড, সো ইন্টারেস্টিং। শুনি তাহলে আমরা। আচ্ছা এই গানটা আমার খুব একটা প্রিয় গান। আই লাইক দিস সং ভেরি মাচ। দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু, সাময়িক বৈরিতায়, অস্থির পারগতায় দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু, সাময়িক বৈরিতায়, অস্থির পারগতায়। দেখা হবে বন্ধু, নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে, ভালোবাসা শুভ্র ইঙ্গিতে দেখা হবে বন্ধু, নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া সন্ধ্যা, হিমেল হাওয়া
স্লোগান মুখর কোনো এক তপ্ত মিছিলে ব্যস্ততা থেকে ধার দিলে দেখা হবে বন্ধু ভীষণ খেয়ালি মনে আত্মীয়তায় উচ্ছ্বাসী প্রণয় প্রাকালে দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপারগতায় দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা অস্থির অপারগতা বিউটিফুল সং, বিউটিফুল। তো আমরা এখন নকিব ভাই আমার গান শুনবা? আচ্ছা, আমার টার্ন যদি হয়, আমি যে গানটা করতে চাই এটাও খুব আমাদের রেনেসার একটা বিখ্যাত, অনেকের কাছে খুব প্রিয় এটি গান, আমাদের কাছে খুব প্রিয় গান। এটা হচ্ছে শিশুদের নিয়ে, আজ আগামী প্রজন্মের ছেলে মেয়েদের, শিশুদের নিয়ে। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে। গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি এবং সুর করেছেন পিলু। আজ শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ শিশু প্রতিটি শিশু মানুষ আলোর ঝর্ণা ধারা। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝর্ণা ধারা। শিশুর আনন্দ মেলা স্বর্গ নেমে আসুক। আজ যে শিশু পৃথিবী আলো এসেছে, আমরা তার তরে সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু
হাসি আর গানে ভরে যায় সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলের আলোর ঝর্ণা ধারা। হাসি আর গানে ভরে যায় সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলের আলোর ঝর্ণা ধারা। শিশুর আনন্দ মেলা স্বর্গ নেমে আসু, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মানব আমাদের এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু এই গানটি যখন গাইছিলাম আমার একটি কথা মনে পড়ছিল, আমরা ফ্রেন্ডশিপ ডেতে এই গানটি কেন করছি। এটা আমার নিজের কাছে প্রশ্নটা আমি করেছিলাম নিজেকে। আমার মনে হয়েছিল আমাদের যে সন্তানরা আছে, আমাদের সন্তানরাই আমাদের সবচেয়ে বন্ধু হওয়া উচিত বাবা মায়ের কাছে, এবং সন্তানদেরও বাবা মা সবচেয়ে বড় বন্ধু হওয়া উচিত। এবং আজকের যে সময়টুকু আমরা পার করছি এখন, আমার মনে হয় এটা খুব জরুরি একটা ব্যাপার। আমরা দেখছি অনেক ফ্যামিলিতে অশান্তি, অনেক ফ্যামিলিতে অনেক রকম আমরা সিচুয়েশন সমস্যা দেখতে পাচ্ছি। আমরা পরিবার কনসেপ্টটা অনেক সময় আমরা বলে থাকি, কিন্তু আমাদের যে যৌথ পরিবার যে ব্যাপারটা ছিল আমাদের ছোটোবেলায়, যেভাবে আমরা বড় হয়েছি, যৌথ পরিবার আমার মনে হয় আমরা খুব মিস করছি, এবং এই প্রজন্মের ছেলেমেয়েরা খুব মিস করছে। সো এই সমস্যাগুলো তৈরি হয়েছে নতুন এই প্রজন্মের, আমরা এখন দেখতে পাচ্ছি অনেক রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কাজে আমার মনে হয় এখানে যে আমাদের সেদিন আমরা খুব শান্তিতে বা সুখে থাকতে পারবো যখন আমরা বাবা মায়েরা আমাদের সবচেয়ে বড় বন্ধু হবে আমাদের সন্তানেরা। আমাদের সন্তানদের আমাদের সাথে অনেক খোলামেলা কথা বলতে হবে, খোলামেলা ওদের সাথে মিশতে হবে, খেলতে হবে। তাহলে দেখবেন আপনাদের সন্তানের অনেক কিছু, অনেক প্রবলেম আপনারা সলভ করতে পারছেন। কাজে আমি মনে করি যে সন্তানদেরও বাবা মা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু হওয়া উচিত। ঘর থেকে কিন্তু ফ্রেন্ডশিপটা আমি যেটা শুরুতে বলেছিলাম, ঘর থেকে যদি বন্ধুত্বটা আসে, তাহলে কিন্তু বন্ধু সিলেকশনও তার ভুল হবে না। রাইট, এক্স্যাক্টলি। এবং আজ যে শিশুরা জন্ম নিচ্ছে, আমাদের সন্তানেরা যারা জন্ম নিচ্ছে, তাদেরকে আমরা একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। এবং সুন্দর পৃথিবী উপহার দিতে হলে আমাদের সে বন্ধুত্বের জায়গাটা করে দিতে হবে। এবং আমার মনে হয় সন্তানরা যদি বাবা মার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারে, আমার মনে হয় সবচেয়ে ফ্যামিলিতে অনেক 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 শান্তি আসবে। সেটা আর আমি একটা সাজেশন দেব যে বন্ধুত্ব তখনই হবে যদি ব্যান্ড করে একসাথে ৫ জন ৬ জন বেশি বেশি করে ব্যান্ড করুক, গানের দিকে যাক, খেলাধুলার দিকে যাক, এগুলিতেই কিন্তু আসলে শান্তি আছে। অ্যাকচুয়ালি শুধু তাই না, সংস্কৃতি একটা বড় ব্যাপার, কিন্তু কালচার একটা বড় ব্যাপার। আমরা ছোটবেলায় পাড়ায় ক্লাব ছিল, গ্রন্থাগার ছিল, লাইব্রেরি ছিল, হ্যাঁ, সেগুলো কিন্তু এখন দেখছি না, এবং এটা কিন্তু আমরা খুব অভাব ফিল করছি। আর আজকালকার ছেলেমেয়েরা সব কম্পিউটার নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, এবং মোবাইলটাও কিন্তু একটা ফ্যাক্টর। কারণ কি এখন মনে করো যে আগে আমরা বাবাদের কাছে জিজ্ঞেস করতাম, এখন কিন্তু বাবাদের কাছে ওরা আসতে চায় না, ওদের গুগল আছে, দেয়ার কিছু জিজ্ঞেস করার আগে গুগল দিয়েই সেরে নেয়। সেটা ছেড়ে যদি একটু সেকেন্ড অপিনিয়ন হিসাবেও যদি বাবার সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করে, তাহলে কিন্তু ডিস্টেন্সটা কমে। ডিস্টেন্সগুলো এভাবেই তৈরি হয়েছে। আমরা তো লক্ষ্য করছি, আমরা সকলেই লক্ষ্য করছি যে সমাজে আসলে
প্রচণ্ড রকম একটা অস্থিরতা বিরাজ করছে। তার মধ্যে হতাশা বিরাজ একটা করছে। বিশেষ বিষয় উঠে আসছে খুব ফ্রিকুয়েন্টলি, সেটা হচ্ছে যে অল্প বয়সের ছেলেমেয়েরা যেভাবে নিজেদেরকে ভুল পথে আহ, পরিচালনা করছে, এটা অত্যন্ত চিন্তার বিষয় আমাদের সকলের জন্যই। Of course. কারণ প্রপার গাইডেন্স না পেলে পেরেন্টসদের থেকে, বাবা মার থেকে, তারা কিন্তু এই যে বন্ধু বান্ধব, গান বাজনা হোক বা যেখানেই যাক, আজকাল কিন্তু এই যে ইন্টারনেটের যুগে সমস্ত ইনফরমেশন এত হাতের মধ্যে, আগে এতটা ছিল না। সুতরাং তার পরিবেশটা ছিল কি, পরিবারকে নিয়েই তার পরিবেশ, এখন স্কুলের ফ্রেন্ডস, কিন্তু এখন অনেক বিস্তৃত, অনেক ছড়ানো, যার কারণে ওর হাতের কাছে অনেক ফ্রেন্ডসও পাবে, সব ইনফরমেশনও রয়ে গেছে। যাদের অনেকেই হয়তো ওর জন্য ভালো না। ভালো- এক্স্যাক্টলি। ভালো বন্ধু হলে খুব ভালো। সার্কেল মেনটেন করাটা খুব দরকার। খুবই দরকার। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই দুঃখ কষ্ট পেয়ে যে নিজেকে ক্ষতি করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমার এদেশে ড্রাগসের প্রচলনের কথাটাও exactly. স্বাভাবিকভাবে এসে যায়, যে এত সহজলভ্য হয়ে গেছে এখন যে এটা হাত বাড়ালেই পাওয়া যায়। এটা একটা ভয়ঙ্কর বিষয়, এবং আমি মনে করি এই ড্রাগসের দেশে যে প্রবেশটা ঘটছে, এটা আসলে অথরিটিস থেকে খুব কড়াভাবে এটা বন্ধ করতেই হবে, এবং যত দ্রুত সম্ভব। কারণ আগামী প্রজন্ম, এই যে তুমি গানটা করলে শিশুদের উপরে, এই আগামী প্রজন্মের জন্য, বা এখন যারা টিনেজার আছে, 20 ক্রস করেছে, তাদেরকে কিন্তু এই অপশনটা দেওয়াই যাবে না যে দুঃখ কষ্ট পেলে তুমি ওই জিনিসটা নেবে। Exactly. এখান থেকে সরে থাকতে হবে। এবং ওই যৌথ পরিবারের যে পরিবেশটা একসময় ছিল, ওখানে একটা গাইডেন্সের সুযোগ ছিল, এখন বিচ্ছিন্ন। এখন হচ্ছে যে বাবা মার থেকে সরে সহজেই সে কথা না বলে, ফ্যামিলির সাথে কথা না বলে, সে ইন্টারনেটে সব পেয়ে সময় যাচ্ছে, কাটাচ্ছে বা হ্যাঁ। মোবাইল ফোনে সময় কাটাচ্ছে। সেটা কি করছে, কার সাথে কি ধরনের আলাপ আলোচনা হচ্ছে, এইগুলি তো নজর রাখা সম্ভব না। সুতরাং টেকনোলজিও এখানে এসে গেছে, যেখানে কিছুটা ডিস্টার্ব করছে আমাদের সামাজিক পরিবেশকে। কিন্তু আমার মনে হয় বাবা মার দায়িত্ব আরও বেড়ে গেছে, আরও বেড়ে গেছে, যে বিশেষভাবে নজর রাখতে হবে কোথায় যাচ্ছে, কি করছে, এবং বন্ধুত্বের সম্পর্কটা অবশ্যই চেষ্টা বন্ধুত্বটা করতে অনেক হবে এটা বেশি বজায় রাখার ইম্পর্টেন্ট। জন্য। ওর যদি ভালো বন্ধু যদি ঠিক করতে না পারে, পার্থ আমাকে তাহলে- বলতে বলেছে, আমি কারণটাও জানি, কিন্তু আমি মানে তুমি জানো যে আমরা সকলেই জানি যে আমার খুব কাছের একজনের একটা হ্যাঁ, দুর্ঘটনা, হারিয়েছি। বাসায় আমরা একটা ভালো করে দুর্ঘটনা জানি। হয়ে গেল। এটা এতটা শকিং ছিল পুরো বিষয়টা, যে মানে তার বন্ধুরাও ফিল করতে পারেনি তার আগের দিন রাত পর্যন্ত যে এর কোনো সমস্যা আছে। এরকম কোনো কিছুই কেউ লক্ষ্য করেনি। তারপরেও পরের দিন এমন কি হলো যে সে তার নিজের জীবন নিয়ে নেওয়ার কথা চিন্তা করতে পারে। মানে একটা অল্প বয়সের ছেলে হোক, মেয়ে হোক, এরা এত সহজে এই অপশনটা কি করে চিন্তা করে? দুঃখ কষ্ট, আপস অ্যান্ড ডাউনস হতেই পারে, সমস্যা আসতেই পারে। আর ওই বয়সের 20-25 বছর একটা ছেলের জীবনে কি বা দুঃখ কষ্ট আসতে পারে? সে তার তো জীবন এখনো পুরোপুরি শুরুই হয় না। দুঃখ কষ্ট আসুক, কিন্তু- সুতরাং এই অপশনটা নেবে কেন? এই অপশন কি করে না, চিন্তা দুঃখ করে? কষ্ট তোমার আসুক, কিন্তু দুঃখ কষ্ট সামলাতে গিয়ে ড্রাগ ধরায় দেওয়া, মানে না, আমরা অনেকে খুবই মনে দুঃখ করে পেয়েছি। যে আমরা এটা- আসলে বন্ধু বান্ধব থেকে আমরা তো আসে। সবাই বাবা, আপনিও অবশ্যই, বাবা, আমরা তো সেটাই। সবাই বাবা। সবাই। এটা আমাদের জন্য চিন্তার আপনি কি, বিষয়। একেবারে ছোট করে 2-3 লাইনে একটা আমাদের বাচ্চা কাচ্চাগুলির জন্য কিছু বলতে পারেন? আচ্ছা, আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বাবা মাকে মানে এরকম কিছু দেশ আছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, ইহুদি বাচ্চারা সবচেয়ে ট্যালেন্টেড হয় এখন পর্যন্ত পৃথিবীতে। কারণটা অনেক একজন মানুষ থিসিস করে বের করেছে। কারণটা হচ্ছে, যখনই ইহুদি কোনো মেয়ে মাদার হয়, মানে প্রেগনেন্ট হয়, তখন সে মিউজিক স্কুলে ভর্তি হয়, সে লাল মাংস খাওয়া ছেড়ে দেয়, এবং শি গেটস ইনটু ম্যাথামেটিক্স, সে অঙ্ক করে। এই 10 মাস ধরে সে পিয়ানো শিখে, মিউজিক করে, অঙ্ক করে, এবং রেড মিট খাওয়া বন্ধ করে। অ্যান্ড শি লিডস এ বিউটিফুল ডিসেন্ট লাইফ উইথ দিস 10 মান্থস। হ্যাঁ, এবং ওই সময় তার ধর্মটাও সে ভালো করে পালন করে। তাতে হয় কি, আমার মনে হয় এই কারণেই, যেটা বের হয়েছে আর কি, এই কারণেই ইহুদি বাচ্চারা সবচেয়ে বেশি ট্যালেন্টেড। আইনস্টাইনও ইহুদি ছিলেন। আর কিছু বলার প্রয়োজন নেই।
না আমরা আমি যেটা মনে করি যে ইয়াং ছেলেপেলেরা তারা যদি তাদের বাবা মার সাথে যদি বাবা মাদের খুব উচিত যে আমি নিজেও বাবা একজন যে আমার ছেলের সাথে যদি আমার ফ্রেন্ডশিপই না হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ। আমার ছেলে মেয়েকে যদি আমি বন্ধুর মতো না দেখি, আমার ওয়াইফকে যদি বন্ধুর মতো না দেখি, তাহলে সে যেই বন্ধুকে চুজ করবে সেই সে ভুল বন্ধু choose করবে, হ্যাঁ, exactly. wrong সে solution মানে রং আমরা একটু প্রসঙ্গ টোটালি। হ্যাঁ। ঠিক আছে, ব্যাপারটা এটা আসলে সবার জানা উচিত। আমরা সবাই তো আমরাই তো সেটাই। আমরা আসলে মিউজিক করি যেহেতু আমরা এমনিতেও এভারেজ পার্সনদের মতন সময় দিতে পারি না পরিবারকে, তারপরেও বাচ্চাদের সাথে আমরা স্পেশালি আজকে বন্ধু দিবসে আমাদের যারা আমাদের বাংলাদেশের লিজেন্ডারি মিউজিশিয়ান ছিলেন তাদের সম্বন্ধে যদি কিছু যদি বলেন ছোট করে, আমাদের সময় খুব। আমি একজনের কথা বলবো যাকে আমি হু ওয়াজ মাই আইডল। যদিও আমি আজম ভাইয়ের সাথে অনেক দিন সময় কাটিয়েছি, কিন্তু তারপরেও আমার আইডল ছিল ফজলে আরব। উনি 73 সালে যখন জোনাকি সিনেমা হলের শো করে, তখন আমি দেখেছি ওটা। দেখার পরে আই হ্যাভ টেকেন ডিসিশন যে আমি গিটারই বাজাবো। আমার বাড়িতে গিটার আরও আগে এসছে, তখন 70-এর আগেই আমার বাড়িতে গিটার এসছে। কিন্তু ফজলে ভাইয়ের গিটার শুনে, এবং উনি ফেন্ডার বাজাতেন, আমি ফেন্ডার হাতে নিয়েছি আর নামাইনি, অন্য কোনো গিটারেও যায়নি। এটার কারণ ফজলে ভাই। উনি একটা সাধারণ অপারেশনের কারণে মারা গেছেন, অ্যাপেন্ডিক্স। এই শাফিন ভাই তো আমার ফজলে আরব, খুব সৌভাগ্য হয়েছিল যে যাদেরকে আমি স্টেজে দেখেছি তাদের সাথে পরবর্তীতে বাজানোর সুযোগ হয়েছিল। ও ইয়েস, তার মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করতেই হবে: ফরিদ রশিদ, নিও মেন্ডেস, কামাল মঈনুদ্দিন, ল্যারি, মুসা। এই বাঞ্চটা যে কী ছিল এটা তখনকার মিউজিশিয়ানরা শুধু জানে বা বুঝতে পারবে যে কতখানি দক্ষ মিউজিশিয়ান, এবং ইনফরমেশনের যুগ অতটা শক্ত না হলেও তারা কষ্ট করে কী পরিমাণ শিখেছিল মিউজিক। এবং আমি জানি একজন মুসা ফর এক্সাম্পল নেপালে গিয়ে কয়েক মাস কাটিয়ে এসছে খালি ল্যাটিন জ্যাজ শেখার জন্য। ওখানে তখন ওইটা খুব প্রচলন ছিল, এবং সময় কাটিয়ে এসছে অ্যাকুস্টিক গিটার নিয়ে। পরবর্তীতে মুসা অ্যাকুস্টিক গিটার বাজাতো, কিন্তু বেস মূলত বেসিস্ট। আর ল্যারির কথা বলবো, ল্যারি বেস অ্যান্ড গিটারে এদেরকে দ্বারা না আই এম অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড। ল্যারি বাজাতো, আই ফার্স্ট স হিম ইন আগলি ফেসেস সেখানে, এবং পরবর্তীতে গিটার এবং বেসের কম্বিনেশন, এরা এত পিওর মিউজিশিয়ানস ছিল, আনবিলিভেবল। এবং সেখানে কোনো বাণিজ্যিক মানে অর্থ উপার্জনের চিন্তা তখন ওই সময় একেবারেই ছিল না। সো আই এম ইন্সপায়ার্ড বাই অল দিস পিপল। আমাদের বোধহয় সময় প্রায় শেষ। সময় প্রায় আমি শেষ। শুধু কয়েকজনের নাম বলতে চাই। আমার ছোটবেলার বন্ধুদের মধ্যে ডক্টর আরিফ, যে আমাদের অনেক গান লিখেছে, আব্দুল্লাহ মামুন অনেক বিখ্যাত গান লিখেছে, এবং আমার আরেক বন্ধু আজম আর এনাম, আরও কয়েকজন বন্ধু যাদেরকে আমি কখনো ভুলতে পারবো না কখনো। তারপর আমি বলবো যে আমাদের যাকে আমরা হারিয়েছি হ্যাপি, লাকিব সিনিয়র হলেও আমাদের বন্ধুর মতো ছিল। তো ইশতিয়াক, শেখ ইশতিয়াক, এগুলোকে আমি খুব মিস করি আমাদের এই ওদেরকে বন্ধুদেরকে। ভোলা যাবে হ্যাপির কথা উল্লেখ করতে আমি এর মধ্যে এখন দুজনের নাম বলবো, ফুয়াদ নাসির বাবু আর নকিব খান। এই দুইটা আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড। কিন্তু আমি দুজনের নাম লাল বলবো, ভাই আমাদের যেতে আজম হবে। খান, হাবলু ভাই। আজম খান, আমাদের সময় ফিরোজ শেষ। শাহী। আচ্ছা, আচ্ছা, আমরা কি গান করবো এখন? আমার মনে হয় একটু আমরা লাকি ভাইকে শ্রদ্ধা ভাইকে জানাই। মনে করি। গানটা আমরা যেটা আমরা ডিসিশন নিলাম লাকি ভাইয়ের গানটাই করি, পাহাড়ের জন্য। তার আগে দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই। প্রথমত হচ্ছে মানে বন্ধু সবাইকে দিবসের শুভেচ্ছা। সবাইকে অনেক ধন্যবাদ। আমি যেহেতু কথা বলছি, স্পেশালি এনটিভিকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। স্পেশালি অনেকগুলি মিউজিশিয়ানস, এখানে অনেক সিনিয়র মিউজিশিয়ান একসাথে সময় করে যে এখানে সময় দিয়েছেন, এই জন্য অনেক কৃতজ্ঞতা অ্যাটলিস্ট সুমনকে আমার পক্ষ ধন্যবাদ, থেকে। আমি তো সুমনকে ধন্যবাদ, সুমনকে ধন্যবাদ, জাহাঙ্গীরকে ধন্যবাদ, এই আইডিয়াটা করে আমাদেরকে একসাথে করতে পেরেছে। ধন্যবাদ বাংলা লিংকে, এ ডে উইথ ফ্রেন্ডস। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গান গাইতে গাইতে আমরা সবাই যে যার বাসায় ফিরে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেটা অনেক বড় জিনিস। আমরা আশা করি আজকে খুব সুন্দর সময় কাটানোর জন্য। গানটা একটু ইন্ট্রোডাকশন বলে দেন। আচ্ছা, হ্যাঁ। গানটা করছি আমরা হচ্ছে তুমি কি পাহাড়ি দেখেছো ঝর্ণা। পাহাড়ি ঝর্ণা। লাকি ভাইয়ের গান। লাকি ভাই।
দেখেছো পাহাড়ি ঝর্ণা কিছু তো মানে না, কিছু তো মানে না, অথচ কত সুন্দর পাহাড়ি ঝর্ণা, হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ, হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ, অথচ কত সুন্দর পাহাড়ি ঝর্ণা। পানি ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ, হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ, অথচ কত সুন্দর পাহাড়ি ঝর্ণা। যদি মানুষের মোনা যে হতো সাগরের মতো প্রশান্ত, জীবন্ত হতো, যদি মানুষের মোনা যে হতো সাগরের মতো প্রশান্ত, জীবন্ত হতো। তুমি কি দেখেছো পাহাড়ি ঝর্ণা কিছু তো বোঝে না,